শুরু হচ্ছে টিবি মুক্ত ভারত শীর্ষক বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর স্বপ্না মুখোপাধ্যায়। সঞ্চালনায় কল্যাণ লাহা। যক্ষ্মা নির্মূলীকরণের উদ্দেশ্যে কাজ করছে সরকার। যক্ষ্মা রোগ নির্ণয় ও নির্মূলীকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ, দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আগামী রবিবার। আকাশবাণীতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। যক্ষ্মা টিবি রোগটা কি, এটা আমরা জানতে চাইব প্রথমে। টিবি হচ্ছে একটা বায়ুবাহিত সংক্রামক রোগ, যেটা 1882 সালে বিজ্ঞানী রবার্ট কক 24শে মার্চ আবিষ্কার করেছিলেন। তো সেজন্য 24শে মার্চকে আমরা বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালন করে থাকি। আর এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে জীবাণুটার নাম, যেটা দিয়ে যক্ষ্মা রোগ হয়। আমরা জানি যক্ষ্মা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হতে পারে। জীবাণুর আবিষ্কারের আগে তো নিশ্চয়ই এই রোগের তো প্রকোপ তো ছিলই। হ্যাঁ, যক্ষ্মা খুব পুরনো রোগ। 3000 বছর আগে মিশরের যে মমি, তার মধ্যেও আমরা যক্ষ্মার জীবাণু পেয়েছি। আর যক্ষ্মা শরীরের কোন অংশে, শরীরের কোন অঙ্গতে প্রথম তার থাবা বসায়? যক্ষ্মা মূলত ফুসফুসে হয়, যেটা আমরা বলি পালমোনারি টিবি। তো ফুসফুসে প্রধানত হয়, কিন্তু ফুসফুস ছাড়াও শরীরের যে কোনো জায়গায় যক্ষ্মা জীবাণু থাকতে পারে, যক্ষ্মার দ্বারা আক্রান্ত হতে পারে। শুধুমাত্র নখ, চুল আর দাঁত, আমাদের শরীরের এই 3টে অঙ্গ ছাড়া যে কোনো জায়গায় যক্ষ্মা হতে পারে। এই যে যক্ষ্মাটা ফুসফুসে হয় তাকে আমরা বলি পালমোনারি টিবি। এইটাই বেশিরভাগ ক্ষেত্রে এই যক্ষ্মাই আমরা দেখতে পাই। আর ফুসফুস ছাড়া শরীরের অন্যান্য অঙ্গে যে টিবি হয়, ধরুন মস্তিষ্কে হতে পারে, ব্রেনে টিবি হতে পারে, হাড়ে টিবি হতে পারে, বোন টিবি, চামড়ায় টিবি হতে পারে, স্কিন টিবি, আমাদের জননাঙ্গে টিবি হতে পারে, আমাদের অন্ত্রে গাটে টিবি হতে পারে। তারপরে হচ্ছে যেটা আমাদের টিনেজ গার্লসদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায়, অল্প বয়সী মেয়েদের মধ্যে, গ্ল্যান্ড টিবি। তো এইগুলো সবগুলোকে আমরা একসাথে বলি এক্সট্রা পালমোনারি টিবি। তো মূলত আমাদের পালমোনারি টিবি বেশি দেখা যায়, আর এছাড়াও এক্সট্রা পালমোনারি টিবিও দেখতে পাই আমরা। ব্যাকটেরিয়া কি সব ক্ষেত্রেই এক? ব্যাকটেরিয়া সব ক্ষেত্রেই এক। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। রোগের লক্ষণটা কি? আচ্ছা, রোগের লক্ষণটা আমাদের এই 2025 সালের মধ্যে যে আমরা টিবি নির্মূল করতে চলেছি, এই পর্যায়ে এসে আমরা রোগের লক্ষণটার উপরে খুব জোর দিচ্ছি। মূলত 4টে লক্ষণ থাকলে আমরা তাকে, সেই মানুষটির মধ্যে যক্ষ্মা আছে বা যক্ষ্মা হতে পারে, এটা আমরা মনে করতাম। তো সেই 4টে লক্ষণ কি ছিল না, 2 সপ্তাহ বা তার বেশি কাশি, 2 সপ্তাহ বা তার বেশি জ্বর, ওজন কমে যাওয়া, আর নাইট সোয়েট রাত্রে ঘাম হওয়া। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলতাম যে ওজন কমে যাওয়াটা তো ঠিক বোঝা যায় না, কারণ তারা ছোট মানুষ, তাদের বডি ওয়েট কম। সেক্ষেত্রে আমরা বলতাম যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতটা তার ওজন বাড়া দরকার, সেই পরিমাণ ওজন যদি না বাড়তো, ফেল টু গেইন ওয়েট যেটাকে বলি আমরা, তো সেইটার যদি লক্ষণ থাকতো, তাহলে আমরা বাচ্চাদেরকে ধরে নিতাম যে তার মধ্যে টিবি রোগের জীবাণু থাকতে পারে। রিসেন্টলি কয়েক মাস হলো এর সাথে আমাদের সরকারের পক্ষ থেকে আরও 6টা সিমটমস যোগ করা হয়েছে, যে সিমটমসগুলো এখন আমরা বলছি যে এই সিমটমসগুলো কোনো মানুষের মধ্যে থাকলে তাদেরকেও ধরে নিতে হবে তাদের মধ্যে যক্ষ্মার জীবাণু আছে বা তাদের টিবি রোগ হতে পারে। এইগুলো কি না, এগুলো হচ্ছে যদি কাশির সাথে রক্ত ওঠে, যদি কারুর শ্বাসকষ্ট হয়, যদি কারুর খুব ক্লান্তি হয়। এটা অবশ্য বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য। বাচ্চা যদি লেথার্জিক হয়ে যায়, তার যতটা চনমনে থাকার কথা সেটা যদি না থাকে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও সেটা একটা আমরা সিমটমস হিসেবে ধরতাম। বড়দের ক্ষেত্রে বুকে ব্যথা, খিদে না হওয়া, এবং যেটা আমি একটু আগে বললাম এক্সট্রা পালমোনারি টিবির যেটা সিমটমস, কোথাও যদি কোনো গ্ল্যান্ড ফুলে, কোনো গ্রন্থি যদি ফুলে, তাহলে আমরা বলি এগুলো সমস্ত টিবি রোগের সিমটমস। আমরা আগে যেটা 4টে সিমটমস ছিল সেটাকে আমরা বলতাম 4S, 4 সিমটম স্ক্রিনিং। সেইটা থেকে এখন আমরা 10টা সিমটমসে এখন চলে এসেছি, এবং যে কোনো মানুষের মধ্যে আমরা যখন স্ক্রিনিং করব, তখন এই 10টা সিমটমসের যে কোনো একটা থাকলেই কিন্তু তাকে আমাকে প্রিজাম্পটিভ টিবি বলি আমরা,
তাকে আমাকে টেস্ট করতে হবে তার টিবি রোগ আছে কি নেই। এরকম কি হয় যে টিবি রোগের যে সিমটমগুলো আছে, লক্ষণগুলো অন্য কোনো রোগের সাথে যদি সেটা এক হয়ে যায় বা সেরকম না, টিবি রোগের এই 6টা লক্ষণ শুধু টিবির ক্ষেত্রেই দেখা যায়? না না, একদমই নয়। টিবি রোগ তো মূলত পালমোনারি টিবি যেটা বললাম ফুসফুসে হয়। এবার ফুসফুসে যে কোনো রকম রোগ হলে এই শ্বাসকষ্ট বা রক্ত ওঠা হতেই পারে। আমাদের ফুসফুস ছাড়াও যদি হার্টের অসুখ কারুর থাকে সেক্ষেত্রে তার বুকে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমাদের ওটাই বলতে চাইলাম আমি যে টিবি কিনা সেটা আমাদেরকে ডায়াগনোসিস করে নিতে হবে। আমাদের স্পুটাম টেস্ট দিয়ে হোক বা যে কোনো টেস্ট দিয়ে হোক সেটা দেখে নিতে হবে যে একটা মানুষের মধ্যে এইসব সিমটমস আছে যেগুলো টিবিরও হতে পারে। এই পেশেন্টটা টিবি দ্বারা আক্রান্ত না অন্য কোনো অসুখ। যদি তার টিবি রোগ জীবাণু পাওয়া গেল না, তাহলে অন্য কোনো ক্যান্সার থাকতে পারে, লাংসের অন্য কোনো অসুখ থাকতে পারে, হার্টের অসুখ থাকতে পারে। এই যে গ্ল্যান্ড ফোলা টিবি ছাড়াও আরও অনেক অসুখে গ্ল্যান্ড ফুলতে পারে, লিম্ফোমা, লিউকেমিয়া। তো সেই জন্য আমাদের লক্ষ্য হবে যে টিবি আছে কি নেই সেটা ঠিক করে নেওয়া। মানে স্পুটাম টেস্টটা হচ্ছে মানে মূল কথা পালমোনারি টিবির ক্ষেত্রে। এবার যাদের পালমোনারি টিবি নয়, এক্সট্রা পালমোনারি টিবি, সেক্ষেত্রে তো আমাদের কফ পরীক্ষা করে কোনো লাভ হয় না। সেক্ষেত্রে আমাদের যে অর্গানে টিবি হয়েছে, ধরুন টিবি মেনিনজাইটিস হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মানে ব্রেন থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নিয়ে সেটার মধ্যে আমরা জীবাণু পরীক্ষা করার চেষ্টা করি। কারুর যদি বোন টিবি হয় সেক্ষেত্রে সেখান থেকে আমরা ফ্লুইড নিয়ে টিবি জীবাণু বার করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদের স্পুটাম করে কোনো লাভ হয় না। টিবি ধরা পড়লে তারপরে তার চিকিৎসা কীভাবে শুরু হয়? টিবি ধরা পড়লে বিনামূল্যে সরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এই ক্ষেত্রে বলতে পারি টিবি চিকিৎসার ক্ষেত্রে মূলত 2 প্রকার, ড্রাগ সেন্সিটিভ টিবি আর ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। তো ড্রাগ সেন্সিটিভ টিবির চিকিৎসা চলে হচ্ছে 6 মাস। আর ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ক্ষেত্রে এখনও অবধি আমাদের যে ওষুধ দেওয়া হয় 2 রকম চিকিৎসা পদ্ধতি আছে। একটা চলে 9 থেকে 11 মাস, আর একটা চলে 18 থেকে 20 মাস পর্যন্ত। ড্রাগ সেন্সিটিভ টিবির ক্ষেত্রে 6 মাসের চিকিৎসা, 6 মাসের ওষুধ বিনামূল্যে পাওয়া যায়। আর ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ক্ষেত্রেও যেরকমই চিকিৎসা পদ্ধতি চলুক সেই ওষুধও সরকারি যে কোনো স্বাস্থ্যকেন্দ্র, যে কোনো হাসপাতাল থেকে বিনামূল্যে পাওয়া যায়। প্রথমে যেটা আপনি বললেন এই টিবি সবার মধ্যেই হতে পারে, তো সেক্ষেত্রে ঝুঁকিপ্রবণ কারা? এইটা একটা খুব ভালো প্রশ্ন। প্রত্যেকের মধ্যেই টিবি হতে পারে, প্রাপ্তবয়স্ক, বাচ্চা। কিন্তু আমরা যেটা স্টাডি করে দেখেছি সেটা হচ্ছে যেটা প্রোডাক্টিভ এজ গ্রুপ, তার মধ্যে টিবির প্রবণতা খুব বেশি। প্রোডাক্টিভ এজ গ্রুপ বলতে আমরা মোটামুটি ধরে নিই 15 থেকে 45, মানে যে বয়সটা মানুষ উপার্জন করতে পারে। যদি আপনি জেন্ডার হিসেবে দেখেন তাহলে ছেলেদের মধ্যে টিবি হওয়ার চান্স বেশি। ছেলেরা তো বেশি বাইরে কাজ করে, তো তারা টিবিটা হয় কিভাবে, কারুর হাঁচি কাশি থেকে টিবি রোগ হয়, যেহেতু পালমোনারি টিবিটা বেশি এবং পালমোনারি টিবি সংক্রমণ হয় হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে। সেজন্য আমরা বলি কি সবসময় মাস্ক ব্যবহার করতে, যাতে হাঁচি কাশির মাধ্যমে ওই ব্যাকটেরিয়াটা মুখ থেকে বেরিয়ে যাতে বাতাসে ছড়িয়ে না পড়ে। তো ছেলেরা যেহেতু বাইরে বেশি কাজ করে তারা বেশি প্রোন হয়। আর যদি আপনি মানে ক্যাটাগরির দিক থেকে বলেন যে কারা বেশি ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে প্রথম হচ্ছে যারা আমাদের যেসব মানুষের HIV রোগ আছে, PL-HIV, পিপল লিভিং উইথ HIV, এদের টিবি হওয়ার চান্স সাধারণ একটা মানুষের যা টিবি হওয়ার চান্স তার থেকে অনেক গুণ বেশি। সেই জন্যে এদের প্রতি আমাদের বিশেষ মনোযোগ দিতে হয়। নেক্সট হচ্ছে অপুষ্টি। কারোর যদি ম্যালনিউট্রিশনে যদি কেউ ভোগে, সে বাচ্চাই হোক বড়ই হোক, তার টিবি হওয়ার চান্স খুব বেশি থাকে। আর হচ্ছে ডায়াবেটিস হচ্ছে এমন একটা কোমরবিড সিচুয়েশন যেখানে হয়তো এরা ওষুধ একই খায়, একই টাইমও খায়, কিন্তু দেখা গেছে যে এদের মধ্যে টিবি হলে সারতে অনেক সময় নেয়। এছাড়া কাদের মধ্যে টিবি হওয়ার চান্স বেশি থাকে, কারোর যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, যদি ক্রনিক লাং ডিজিজ থাকে, যেটা আপনি বলছিলেন যে এই সিমটমসগুলো কি টিবি ছাড়া আর কিছু হতে পারে। কারোর যদি ক্যান্সার থাকে লাংসে, তারও কিন্তু টিবি হতে পারে। কারোর ধরুন যদি কিডনি ফেলিয়ার থাকে, কিডনি ট্রান্সপ্লান্ট থাকে, তারও কিন্তু টিবি হতে পারে। যে কোনো রকম ইমিউনো কম্প্রোমাইজড সিচুয়েশান, কারণ আমরা জানি যে ক্যান্সারে যে কেমোথেরাপি দেওয়া হয় তাতে আমাদের শরীরের ইমিউনিটি কমে যায়। তো যেসব মানুষ কেমোথেরাপি পায়
ধরে নিলাম তার লাং ক্যান্সার বা যে কোনো অর্গানে ক্যান্সার, সে যেই যে সে কেমোথেরাপি পাচ্ছে মানে তার শরীরের ইমিউনিটি কিন্তু কমে যাচ্ছে। আর একটা কিসে বাড়ে, সেটা হচ্ছে সাবস্ট্যান্স অ্যাবিউজ, মানে ধরুন যারা স্মোক করে, যারা অ্যালকোহল ইউজ করে বা অন্যান্য কোনো ড্রাগ নেয়, তাদের ক্ষেত্রেও কিন্তু টিবি রোগ হওয়ার খুব প্রবণতা থাকে। আর একটা বলতে পারি সেটা হচ্ছে ওভার ক্রাউডিং, মানে আমাদের মতন দেশে যেখানে জনসংখ্যা এত বেশি, এই ওভার ক্রাউডিং কিন্তু মানে জনবহুলতা আর কি, সেটাও কিন্তু টিবি রোগ একটা অন্যতম কারণ। এটা কীরকম কারণ, ধরুন একটা ঘরে 13 জন থাকে কি 12 জন থাকে, আমরা কলকাতায় যদি আমরা হিসেব করি তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা ঘরে কিন্তু এই যে স্লাম এরিয়াগুলো কত ঘন জনবসতিপূর্ণ এরিয়া, তো এই সব জায়গায় কি হয়, একজনের টিবি হলে খুব সহজেই টিবি রোগটা ছড়িয়ে যায়। কাজে এগুলো আমাদেরকে একটু প্রিভেন্ট করতে হবে। এবং এই যে বললাম না স্মোকিং এত সাংঘাতিক, আমরা জেনেছি সারা পৃথিবীতে যত টিবি রোগী আছে এদের মধ্যে 20% এই স্মোকিংয়ের জন্য, স্মোকিং দায়ী এই পেশেন্টগুলোর জন্য, মানে স্মোকিং ইজ ইটসেলফ ভীষণ বড় কারণ একটা টিবি রোগ হওয়ার। বর্তমান ভারতে এই রোগের চিত্রটা কেমন? বর্তমান ভারতে বলতে 2024 সালে আমাদের টিবি রোগীর সমস্ত তথ্য পাওয়ার জন্য আমাদের একটা পোর্টাল আছে, নিক্ষয় পোর্টাল, নিক্ষয়। তো ওই পোর্টাল অনুযায়ী 2024 সালে আমাদের ভারতবর্ষে টিবি রোগীর সংখ্যা হয়েছে 25 লক্ষেরও বেশি, 25,11,238। আর যদি এর সঙ্গে পশ্চিমবঙ্গটাও বলে দিই, 2024 সালে পশ্চিমবঙ্গে টোটাল টিবি রোগী আমাদের নির্ণয় করা হয়েছে 99,780, মানে 1 লক্ষের কাছাকাছি। গ্রাম ও শহরের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রোগ নির্ণয় করার পরে তার চিকিৎসার কী ব্যবস্থা রয়েছে? গ্রাম শহরে স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ থেকে শুরু করে আমাদের একদম বিপিএসসি লেভেল পর্যন্ত ডায়াগনোসিস, মানে টিবি রোগ নির্ণয় করাও বিনামূল্যে আর চিকিৎসাও বিনামূল্যে। সেখান থেকে ওষুধ দিয়ে দেওয়া হয়, যে ধরনের রুগী যে যতদিন ওষুধ পাবে সেই ওষুধ তাকে দিয়ে দেওয়া হয়। এবং যেটা আমাদের এখন ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে রুগী নিয়মিত ওষুধ খাচ্ছে কি না সেটা দেখার জন্য আশাকর্মীরা আছেন। এখন আমরা রুগীর পরিবারের লোকজনদেরও দায়িত্ব দিয়েছি যে রুগী ঠিক মতন ওষুধ খাচ্ছে কি না, এবং যদি ওষুধ খেতে খেতে কোনো সমস্যা হয় তাহলে শহরের স্বাস্থ্যকেন্দ্রই হোক বা গ্রামের স্বাস্থ্যকেন্দ্রই হোক, সেখানে রুগী এসে আবার যোগাযোগ করতে পারে, ফলো আপ করতে পারে এবং প্রয়োজনীয় টেস্ট করতে পারে। আর যে নিক্ষয় পোর্টালের কথা বললেন, সেখানে কি প্রত্যেকটা টিবি রোগীর পুরো তথ্য থাকে? প্রত্যেকটি টিবি রোগীর সমস্ত তথ্য থাকে, সে কবে ডায়াগনোসিস হচ্ছে, তার কি কি টেস্ট হচ্ছে, সেই টেস্টের রেজাল্ট কি, কোনো রুগীর এই ড্রাগ সেন্সিটিভ টিবি থেকে ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে কি না, যদি ড্রাগ সেন্সিটিভ ওষুধ খেতে খেতে সে ফেলিয়ার হয়ে যায়, তার সারছে না, একই সিমটমস থেকে যাচ্ছে, তখন আমরা টেস্ট করে দেখি যে সে ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে কিনা। ড্রাগ রেজিস্ট্যান্ট কেন হয়? মানে ড্রাগ রেজিস্ট্যান্ট হয় যে হচ্ছে ব্যাকটেরিয়াটা, ধরুন ড্রাগ সেন্সিটিভ টিবির জন্য আমরা 4টে ওষুধ দিই এবং ব্যাকটেরিয়ার অনেক সময় মিউটেশন করে নেয় নিজেদের মধ্যে, করার ফলে ধরুন আমাদের মেন ওষুধ হচ্ছে রিফ্যাম্পিসিন আইএনএইচ ইথামবিউটাল পাইরিজিনামাইড, এই ওষুধ দেওয়া হয়। তো ম্যাক্সিমাম আমাদের রেজিস্ট্যান্ট হয় রিফ্যাম্পিসিনে, যেটা আমাদের মেন ড্রাগ। তো তখন ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি তারাই যাদের রিফ্যাম্পিসিন আর কাজ করে না, তখন হচ্ছে রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্ট টিবি বা এমডিআর টিবি বা ডিআর টিবি, ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি আমরা বলি। সেক্ষেত্রে আমাদের রিফ্যাম্পিসিন বাদ দিয়ে ওষুধ ঠিক করতে হয়। তো এরকম যদি রিফ্যাম্পিসিনের পরে আইএনএইচ রেজিস্ট্যান্ট টিবিও হয়, সেখানে আমাদের আইএনএইচকে বাদ দিয়ে ওষুধ ঠিক করতে হয়। এবং টিবি রোগের ওষুধ তো আমরা জানি, মানে একটা ওষুধে কাজ হয় না, মানে 4টে ওষুধ ড্রাগ সেন্সিটিভ টিবির ক্ষেত্রে দিতে হয় এবং ড্রাগ রেজিস্ট্যান্টের ক্ষেত্রে মিনিমাম 5টা ওষুধ দিতে হয়। আমাদের ভারতবর্ষের টিবির যে চিত্র, সেক্ষেত্রে 5-6টা ওষুধের কমে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিও কাজ করে। ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির যে জীবাণুগুলো থাকে, যে মাইকোব্যাকটেরিয়াম টুবারকুলোসিস, সেগুলোর উপরে কাজ করে না। একটা কোর্স থাকে নির্দিষ্ট, একদম নির্দিষ্ট কোর্স আছে, সেটার পরে তারা একদম সেরে যায়। শুনলেন বিশেষ আলোচনা টিবি মুক্ত ভারত। আজ ছিল প্রথম পর্ব। অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর স্বপ্না মুখোপাধ্যায়, সঞ্চালনায় কল্যাণ লাহা।
এই অনুষ্ঠানের দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী রবিবার।